আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটার মূল টপিক হচ্ছে আমরা মার্কেটে একটা আলোচনার মধ্যে চলে আসি প্রায়ই, সেটা হচ্ছে বটমের শেয়ার ভালো নাকি ট্রেন্ডি শেয়ার ভালো। এখানে আসলে ইয়েস নোর সুযোগটা কম, কারণ মার্কেটে ভলিউম কেমন এবং মার্কেটের ট্রেন্ডটা এই মুহূর্তে কেমন সেইটার উপর মূলত নির্ভর করে অ্যাকচুয়ালি ওই মুহূর্তে ট্রেন্ডি শেয়ার ভালো নাকি ওই মুহূর্তে বটমের শেয়ার ভালো। তবে আজকের ভিডিওতে আমি যে জিনিসটা আপনাদেরকে হাইলাইট করার চেষ্টা করব সেটা হচ্ছে সমস্যা আসলে ট্রেন্ডি শেয়ারেও না, সমস্যা আসলে বটমের শেয়ারেও না। দুইটা শেয়ার দিয়েই ডিসেন্ট ওয়েতে নিয়ম মেনে প্রফিট করা যায়। প্রবলেমটা ঘুরে ফিরে আসলে আমাদের মাইন্ডসেটের মধ্যে, সেইটা কিভাবে এবং রিয়েল টাইম আমরা সেটাকে আসলে ম্যাচ করে দেখব যে আসলে সমস্যা কি বটমের শেয়ারে নাকি আসলে আমাদের ব্যক্তিগত ট্রেডিং সাইকোলজির মধ্যে। বাট তার আগে আপনাদের ধারাবাহিক যে আসলে আকাঙ্ক্ষাটা থাকে সেইটাকে ফুলফিল করার জন্য শুধুমাত্র ইন্ডেক্স, ইন্স্যুরেন্স সেক্টর, লাইফ ইন্স্যুরেন্স সেক্টর এগুলোর একটা ওভারঅল আইডিয়া দেওয়ার চেষ্টা করব। এরপর মূল টপিকে চলে আসছি। প্রথমে ইন্ডেক্স নিয়ে যদি কথা বলি, তাহলে ইন্ডেক্স নিয়ে আমি যে ধারণার মধ্যে আছি, আপনাদের গত 2 সপ্তাহ যাবত আমি একই মেসেজ দিয়েছি। ইন্ডেক্স সাইডওয়েজ আছে, কারেক্টিভ আছে, এটা একটা টাইম কারেকশনের মধ্যে পড়ে। এখানে প্রাইসও কারেকশন হয়, কিন্তু প্রাইজের কারেকশনটা হয় স্লোলি, সময়টা নেয় বেশি। আমি গত মাসের 28 তারিখে আমার ব্যক্তিগত গ্রুপে আসলে যেই ধারণাটা করেছিলাম সেই জিনিসটাই পরবর্তীতে আপনাদেরকে আসলে একটা ফ্ল্যাগ প্যাটার্নের মাধ্যমে গত সপ্তাহে ভিডিওতে তুলে ধরা হয়েছে। এখানে দুইটা কন্ডিশন ছিল আমাদের। মার্কেট যদি কোনো কারণে 5000, আমি জুম করে দেখাচ্ছি, 5936 পয়েন্টটাকে ব্রেকআউট করতে পারে তাহলে রিটেস্ট দিয়ে সে উপরের দিকে যাবে। আদারওয়াইজ এই 5936 লেভেলের মধ্যে থেকেই মার্কেটকে রিজেক্টেড হয়ে নিচে আসতে হবে, এরপর রিটেস্ট করতে হবে, এরপরে একটু বড় কারেকশন, এরপরে আবার উত্থান, অর্থাৎ একটা সাইডওয়েজ মোমেন্টাম কমপ্লিট করে তারপরে তাকে আসলে পরবর্তী উত্থানের জন্য চিন্তা করতে হবে। দুইটা কন্ডিশন এখানে দেওয়া ছিল এবং আমি ব্যক্তিগতভাবে ওই সময় থেকেই বলে আসছি যে খালি চোখে আমরা আসলে সবসময় উপরের দিকে উঠতে চাই, বাট ইন রিয়ালিটি কখনো কখনো কারেকশন আমাদের বাজারের লং টার্ম সাস্টেনেবিলিটির জন্য অনেক বেশি ভালো। সো আমার এক্সপেকটেশন আসলে এইটার সাথেই ছিল, এখনও পর্যন্ত এইটার সাথেই আছি। এবং এইটার সাথে ম্যাচ করে আমি আনটাস্ট অবস্থায় যদি চার্টটাকে ওপেন করি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট আসলে এই লেভেলে পৌঁছানোর পর এখান থেকে রিজেক্টেড হওয়ার একটা পসিবিলিটিস, এরপর একটা রিটেস্ট, এরপর একটা ডাউন মুভ, এরপর আবার আসলে এই সাইকেলটা কমপ্লিট হতে থাকবে, চলমান থাকবে। সো আমরা ওই লেভেলে 5936 থেকে আসলে এখানে থাকতে চার্টটা করা কারেকশন দেখেছি, এরপরে মার্কেট একটা রিটেস্ট দিয়েছে, এখন মার্কেটের কারেক্টিভ ফেজ চলমান আছে। এখন আপনি আমাকে প্রশ্ন যদি করেন এটা এই পর্যন্ত নামবে না এই পর্যন্ত নামবে নাকি এই পর্যন্ত নেমে এই গ্যাপটা ফিল আপ করবে নাকি করবে না, রিয়েলি বলছি আমি আসলে জানি না, কারণ এই জিনিসগুলো জানা টেকনিক্যাল অ্যানালাইসিসের মধ্যে পড়ে না। এখন আপনি প্রশ্ন করতেছেন, আপনার প্রশ্ন করার রাইট আছে, বাট অ্যাকচুয়ালি টেকনিক্যাল অ্যানালাইসিস এইভাবে ডিফাইন করতে পারে না যে টু বি স্পেসিফিক এটা কোথায় যাবে, কোন পয়েন্ট থেকে ঘুরবে। টেকনিক্যাল অ্যানালাইসিস আমাদেরকে যে ধারণাটা দিচ্ছে সেটা হচ্ছে এইখানে একটা টাইম কারেকশন চলতেছে, এই টাইম কারেকশনটা একটা ফ্ল্যাগ প্যাটার্নের মতো রূপ নিচ্ছে। আমি আপনাকে শুধু এতটুকু বলতে পারবো, এই যে গ্রিন ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন যার বটম হচ্ছে 5784, কোনো কারণে কখনো কোনো দিন যদি মার্কেট 5784 নিচে ক্লোজিং দেয় তাহলে আপনাকে সতর্ক হতে হবে, কারণ সেই ক্ষেত্রে একটা ডিপ কারেকশন হবে। আমি আবারও বলছি, খেয়াল করেন, আমি এইটা একটু উঠিয়ে দিই, এটা তো দেখছেন, এটা দেখার নতুন করে কিছু নাই, এগুলো উঠিয়ে দিচ্ছি যাতে আপনি বুঝতে সহজ হয়। দুইটা সিনারিও, এক হচ্ছে এইখানে ফ্ল্যাগ প্যাটার্ন ক্রিয়েট করতেছে এইভাবে এবং এরপরে এরকম একটা উত্থান আমরা পাবো ভবিষ্যতে, এবং আমি এটাকে সমর্থন করি। আমি বিলিভ করি যদি মার্কেটে বড় ধরনের কোনো নিউজ, রাজনৈতিক ইভেন্ট বা আদার্স কোনো মানে কি বলে সেটাকে ফান্ডামেন্টাল ইভেন্ট না থাকে তাহলে মার্কেটে এইটা ঘটার সম্ভাবনা বেশি, এটা আমার ধারণা। বাট আমার ধারণা বা আপনার ধারণাতে কিছু আসে যায় না, কন্ডিশনটা ইম্পর্টেন্ট। কন্ডিশন হচ্ছে মার্কেট যদি ফল করতে করতে কোনো কারণে এই গ্রিন ক্যান্ডেলটা 5700, মোটা থেকে 5780 নিচে চলে যায়, তাহলে আপনাকে বুঝতে হবে পরবর্তী সাপোর্ট কিন্তু মোরললেস এইখানে, ঠিক আছে? সো এখন পর্যন্ত এইটা নামবে এরকম কোনো কিছুই আমি বলতেছি না, আমরা ধারণা করতেছি সামান্য কারেকশন হয়ে আবার আপ ডাউন সাইকেল, যেটা ইতিপূর্ব থেকে আমরা দেখতেছি সেই ধরনের আপ ডাউন সাইকেলটাই আমরা দেখব। ইন্ডেক্সের আপডেট শেষ হলো, এবার ইন্স্যুরেন্স সেক্টরের একটু আপডেট, যেহেতু ইন্স্যুরেন্স সেক্টরের ফলো আপ চলতেছিল। ইন্স্যুরেন্স সেক্টরের ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি সেটা হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টরের বাৎসরিক উত্থান শেষ হয় নাই। আমি আবারও বলছি, ইন্স্যুরেন্স সেক্টরের বাৎসরিক উত্থান শেষ হয় নাই, তার মানে 2026 সালে ইন্স্যুরেন্স সেক্টরের আরও মুভমেন্ট বাকি আছে বলে আমি ব্যক্তিগতভাবে বিলিভ করি। তবে আমি সাথে এটাও বিলিভ করি যে ইন্স্যুরেন্স সেক্টরের
চলমান উত্থানের যে লেভেল সেটা একটা রেজিস্ট্যান্স জোন ফেস করেছে এবং এখান থেকে তার আসলে কারেকশন হওয়া উচিত, সম্ভাবনা থাকবে। আমি বললেই কারেকশন হবে ব্যাপারটা এরকম না, বাট সম্ভাবনা থাকবে। সো এটার লজিকটা আমি আপনাকে বলবো, আপনি লজিকটার সাথে মিলাবেন, যদি দেখেন ঠিক আছে, আপনার যদি ফলো করতে ইচ্ছা করে আপনি আপনার অ্যানালাইসিস নিজের মতো করে দেন ফলো করবেন। আর যদি দেখেন যে এখানে কোনো লজিক রিয়াল চার্টের সাথে বা আপনার মেথোডোলজির সাথে ম্যাচ করতেছে না, আপনি 100% স্কিপ করবেন, কারণ মার্কেট কোনোভাবে আমার কথাই কিন্তু চলে না। আমি শুধুমাত্র আমার মতামতগুলি আপনাদের সাথে শেয়ার করতে পারি, এর বাইরে কোনো কিছুই না। সো এইখানে আমার পয়েন্ট অফ ভিউটা ছিল যে সেক্টরের ভলিউম লক্ষ্য করার জন্য অতীতের চাইতে লো ভলিউম দিয়ে মার্কেট হায়ার হাই করার চেষ্টা করতেছে, ইন্স্যুরেন্স সেক্টর হায়ার হাই করার চেষ্টা করতেছে। তার মানে আমার ধারণা এই মুহূর্তে ইন্স্যুরেন্স সেক্টরে নতুন করে বাড়তি অবস্থায় এন্ট্রি করলে এটা টপে ট্র্যাপড হওয়ার একটা পসিবিলিটিস থাকবে। এবং এটা কিন্তু সকাল 11টার সময়ের একটা মানে পর্যবেক্ষণ বা ধারণা বা অ্যানালাইসিস বা প্রেডিকশন যেটাই আপনারা বলেন, অর্থাৎ একদম শুরুর সময় 1 ঘন্টার মধ্যেই। সো এই মুহূর্তে ইন্স্যুরেন্স সেক্টরে নতুন বাই আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যেগুলো বাড়তেছে না করে একটু অবজার্ভ করাটাই বেটার হবে। বা যদি আপনি আমাকে ডিরেক্ট প্রশ্ন করেন, আমি বাই করতেছি না, এখন এটা হচ্ছে আমার ব্যক্তিগত মানে কি বলবো আমার সিদ্ধান্ত, বাট আমার সিদ্ধান্ত কখনোই আপনার সিদ্ধান্ত হতে পারে না, আপনি এটাকে আপনার মতো করে মেলাবেন। আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছি, ভলিউম কম, তার মানে বর্তমানে এই স্টক এই সেক্টরটার ভবিষ্যৎ গন্তব্য উপরে, কিন্তু বর্তমান গন্তব্য শেষের কাছাকাছি বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। দুইটা লজিক, একটা হচ্ছে ভলিউম কমে যাচ্ছে, দ্বিতীয় লজিক হচ্ছে প্রত্যেকটা মোমেন্টাম ইন্ডিকেটরে বিয়ারিশ ডাইভারজেন্স তৈরি হয়ে গিয়েছে। সো এই জিনিসটাকে যদি আমরা একটু ইন রিয়াল ম্যাচ করি, এটা বলা হয়েছিল বেসিক্যালি আপনি যদি 11টার সময় আসেন, 11টার সময় এইটা ছিল 5 তারিখ, এই হচ্ছে সেই ক্যান্ডেল, এটা 12টা 1টা, এইটা হচ্ছে 4 তারিখ, এইখানে গ্যাপ আপ দিয়ে যখন ওপেন হয়, এই ক্যান্ডেলটা আমাদের যখন মানে তৈরি হচ্ছিল, অনেক স্টক হল্ট হয়ে যাচ্ছিল, কিছু কিছু স্টক 5 থেকে 7% করে বেড়ে যাচ্ছিল। আমি ওই সময়টাতে একটু সতর্ক করেছিলাম, এর কারণটা ছিল আমি দেখতে পাচ্ছিলাম যে এই সুইং পর্যন্ত উঠতে মার্কেট যে পরিমাণ ভলিউম তৈরি করছে, পরবর্তী সুইংটা উঠে যাচ্ছে কিন্তু সেই লেভেলের ভলিউম সে এখনও পর্যন্ত টাচ করতে পারেনি। আপনি খালি চোখে দেখেন ভলিউম গ্র্যাজুয়ালি ফল করতেছে। সো ভলিউম যদি গ্র্যাজুয়ালি ফল করতে থাকে, সেক্টর কিভাবে গ্র্যাজুয়ালি আপ হবে, ওই আপটাই মূলত ট্র্যাপ হওয়ার একটা পসিবিলিটিস তৈরি করে, এই জাস্ট, এর বাইরে কোনো কিছু না। এখন আপনি এটাকে কিভাবে ফলো করতে পারেন, আপনি এটাকে একটা স্টপ লস সেট করতে পারেন। আমার অ্যানালাইসিস যদি আপনার বিশ্বাস না হয়, সেই ক্ষেত্রে আপনি ফলো করতে পারেন যে এই সবুজ ক্যান্ডেলটার নিচে যদি বাজার চলে যায়, তাহলে ইন্স্যুরেন্স সেক্টরে কারেকশন আসতে চলেছে। যদি এইখান থেকে বাজার আপ ডাউন করে এখানে আপ ডাউন করতে থাকে, তাহলে এইখানে আপনি আরও কিছুদিন সময় পাবেন বলে আমি ব্যক্তিগতভাবে বিলিভ করি। কারণ এখানেও আপনি দেখবেন, এখানে কিন্তু একই কথা বলা ছিল যে হাতে যেগুলো হোল্ডে আছে সেগুলো আস্তে আস্তে সুযোগ দেখে প্রফিট টেক, একদিনে না। এর কারণ হচ্ছে চলমান গাড়ি বা একটা ট্রেন যখন ফুল স্পিডে চলতে থাকে, একটা ব্রেক করলেই পরের দিন থেকে এইভাবে সব সময় পড়ে না। এই যে জোনটা এইখানে যা দেখতে পাচ্ছেন, এই ধরনের সিনারিও তৈরি হয়, এখানে কিন্তু প্রায় 1 সপ্তাহ সময় লেগেছে। সো ইন্স্যুরেন্স সেক্টর এই দাগের উপরে 3-4 দিন 5 দিন 1 সপ্তাহ সময় লাগতেই পারে। ওইটাই অপরচুনিটি যে হাতে থাকা স্টকগুলো নতুন করে আরও একটা হল্ট হতে পারে, আরও 2টা হল্ট হতে পারে। বাট এই ক্যান্ডেলের টপ 57.2 এই লেভেলটা পার না করতে পারলে ইন্স্যুরেন্স সেক্টরের নতুন এন্ট্রিটা আমি ব্যক্তিগতভাবে এই মুহূর্তে একটু ঝুঁকিপূর্ণ বলে ব্যক্তিগতভাবে মনে করছি। তবে এই সেক্টর গন্তব্য শেষ হয় নাই, সেক্টর পরবর্তীতে আবার উত্থানে যাবে, কিন্তু একটা কারেকশন জরুরি হয়ে দাঁড়িয়েছে, এটা আমার ব্যক্তিগত ধারণা মাত্র। আসেন আমার এর বাইরে যেটা ছিল লাইফ ইন্স্যুরেন্স সেক্টরে, আমার কাছে মনে হয় যে কারেকশন অলমোস্ট শেষের দিকে। ইন্স্যুরেন্স সেক্টর স্লো হলে কিছু ফান্ড হয়তোবা, যারা লাইফ ইন্স্যুরেন্স ট্রেড করে, আমি ওই প্যাটার্নটার জন্য বলতেছি, ওই ফান্ডগুলো হয়তোবা লাইফ ইন্স্যুরেন্সের দিকে মুভ করতে পারে। হ্যাঁ, এখানে ভালো স্টক অনেক আছে, অনেক অপশন আছে। আপনি রূপালী লাইফ আছে, প্রগতি লাইফ আছে, সোনালী লাইফ আছে, এগুলো মোরলেস একটু পপুলার, একটু সবসময় মানুষ ফলো করার চেষ্টা করে। তো আমি একটু প্যাটার্ন ট্রেডিংটা বেশি পছন্দ করি। অর্থাৎ ধরেন আমার কোনো একটা শেয়ার পছন্দ হচ্ছে, ওই শেয়ারটার সাথে আরও একটা শেয়ার পছন্দ হচ্ছে, 2টা শেয়ারের মধ্যে ভলিউম ভালো আছে, পজিশন ভালো আছে, সেক্টর ভালো আছে, সব কিছু ওকে। বাট আমি কোনো একটার মধ্যে একটা ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন পেয়ে গিয়েছি, কিংবা কোনো একটা ফ্ল্যাগ প্যাটার্ন পেয়ে গিয়েছি, বা কোনো একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন পেয়ে গিয়েছি। আমি তখন কম্পেয়ার করে ওই 2টার মধ্যে যেটার মধ্যে প্যাটার্ন পাই সেটাকে আসলে আমি আমার ফার্স্ট প্রায়োরিটিতে রাখার চেষ্টা করি, দ্বিতীয়টাকে আমি সেকেন্ড প্রায়োরিটিতে নিয়ে যাই। এর কারণ হচ্ছে আমি ব্যক্তিগতভাবে বিলিভ করি বা দেখেছি, টেকনিক্যাল অ্যানালাইসিস, একটা ভুল ধারণা আছে আমাদের মার্কেটে যে টেকনিক্যাল অ্যানালাইসিস সবাই জেনে গেলে সেটার কাজ করে না। এটা কমপ্লিটলি একটা রাবিশ আইডিয়া, একদম ভুল আইডিয়া। এর কারণ হচ্ছে
টেকনিক্যাল অ্যানালাইসিস বাংলাদেশের মার্কেটে যত বেশি পপুলার হবে, যত বেশি পরিচিত হবে, যত বেশি মানুষ সেটাকে ফলো করবে, সেটা তত বেশি কাজ করবে। আপনি একটু লজিক দিয়ে চিন্তা করেন। হ্যাঁ, আপনি এখানে একটা ডিফারেন্সিয়েটর নিয়ে আসতে পারেন যে মার্কেট অনেক সময় ব্রেকআউট করেছে কিন্তু পর্যাপ্ত ভলিউম না হওয়ার কারণে ওইখানে ব্রেকআউট একটা ট্র্যাপ তৈরি করে ফল করে। আই অ্যাগ্রি উইথ ইউ। আরেকটা হচ্ছে মার্কেট অনেক সময় লিকুইডিটি সুইপ করে, সেটা বটমেও হইতে পারে, সেটা টপেও হইতে পারে। এই দুটো জিনিস মার্কেটে ইন রিয়াল কাজ করে। বাট টেকনিক্যাল অ্যানালাইসিসের প্যাটার্ন কোনটা কাজ করবে কোনটা কাজ করবে না, এটা খুব স্বাভাবিকভাবেই বোঝা যায় যখন অনেক বেশি সংখ্যক মানুষ কোনো একটা নির্দিষ্ট রুলকে ফলো করে, যুগের পর যুগ ধরে ফলো করে, তখন সেই প্যাটার্নটা সবচাইতে বেশি কাজ করে। আমি গতদিন আমার ট্রেনিং গ্রুপে জাস্ট আমি মাঝে মাঝে বিভিন্ন প্যাটার্নের এক্সাম্পল দিয়ে থাকি। সো ওই জায়গাটাতে আমি ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডারের একটা প্যাটার্নের এক্সাম্পল দিচ্ছিলাম একটা ট্রেডের ডেমো প্র্যাকটিস পারপাসে। বাট পরবর্তীতে যেটা হয়ে গিয়েছে সেটা ইনসেইন। এইটা ছিল একটা ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নের এইখানে হলো ব্রেকডাউন, এইখানে হচ্ছে রিটেস্ট, এরপর গোল্ড ইতিহাস তৈরি করে ফেলছে। এনিওয়ে, এটা শুধু গোল্ড দিয়ে কথা না, আমি কেন প্যাটার্ন ট্রেডিং পছন্দ করি সেটার লজিকটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনার পছন্দ নাও হতে পারে। সো লাইফ ইন্স্যুরেন্স সেক্টরে আমি এই শেয়ারটা আপনাদেরকে একটু ওয়াচ লিস্টে রাখতে বলবো। তার আগে আমি আপনাদেরকে ডিসক্লেইমার দিব, এই শেয়ারটার বাই জোন ছিল বেসিক্যালি এইটা, এবং এইটা ছিল এই শেয়ারটার সেকেন্ড বাই জোন। আবারও বলছি সেকেন্ড বাই জোন, কারণ এই শেয়ারটার ফার্স্ট বাই জোন ছিল এই টপটা যখন ব্রেক করে এইখান থেকে যখন সে এইখান থেকে উঠে, এই জোনটা ছিল ফার্স্ট বাই জোন, রাইট, 58 থেকে 62 টাকা। সো একটা র্যালি হয়ে গিয়েছে, এই কারণে আমি বললাম যে এটা সেকেন্ড বাই জোন, এবং সেকেন্ড বাই জোনেরও ব্রেকআউট হয়ে গিয়েছে। অর্থাৎ যারা এটাতে এন্ট্রি করছে, ইভেন আমি নিজেও যদি এন্ট্রি করে থাকি, তারা এই স্টকটাকে এই জোনে যে কোনো প্রাইস রেঞ্জে এন্ট্রি করেছে। মোরলেস 85 টাকা বলতে পারেন, 83, 84, 85, 86 এই রেঞ্জটাতে। আপনাদের কেন দেখাইলাম এই কারণে, কারো হাতে যদি থাকে বা কারো হাতে যদি নাও থাকে, এই শেয়ারটা যদি কোনো কারণে মার্কেট ফলের কারণে রিটেস্ট দিয়ে এইভাবে উঠে, তাহলে এখানে আবার ওই ধরেন 90 টাকার নিচে যদি আপনি কেনার সুযোগ পান, একটা অপরচুনিটি আসতে পারে। যদি না আসে, যদি টেনে বেড়ে যায়, ডেফিনেটলি আপনার কেনার আর কোনো জায়গা নাই। এখন আপনি আমাকে বলতে পারেন যে এই শেয়ারটা অনেক বেড়ে গেছে, অনেক উপরে আছে, কেন দেখাচ্ছি সেটা আমি আপনাদেরকে একটু ব্যাখ্যা করি যে অনেক উপরে আছে না কোথায় আছে, সেটার লজিকটা আসলে কি। আমি আপনাদেরকে একটু আগে গোল্ডে যে প্যাটার্নটা দেখাইলাম, আমি আপনাদের ফেসবুকেও ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নের বিস্তারিত উদাহরণ সহ ডিসক্রিপশান দিয়ে দিয়েছি। সো এইখানে আমি যেটা দেখতে পাচ্ছি, এইটা একটা ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন, মাত্র ফর্মেশন করে ব্রেকআউট করে রিটেস্ট দিয়ে রিভার্সাল দিল। সো যদি আমি কন্ডিশনটা অ্যাড করতেছি, কন্ডিশন গুরুত্বপূর্ণ, যদি লাইফ ইন্স্যুরেন্স সেক্টর সত্যি প্লে করে, এই শেয়ারটা অনেকটা প্লে করতে পারে। আমি আপনাদের কোনো টার্গেট বলতেছি না, 100, 120, 130, 150 কোনো কিছু বলতেছি না। বাট আমি আপনাদেরকে লজিকটা দেখাইলাম যে শর্ট টার্মে আপনাকে এটা অনেক হাইতে মনে হচ্ছে, বাট আপনি একটু লং টার্ম টাইম ফ্রেম একটু অ্যানালাইসিস করেন। লং টার্ম টাইম ফ্রেমে অ্যানালাইসিস করার গুরুত্ব কি, সেটাই আজকের ভিডিওর মূল অবজেক্টিভ, যেটা আমি আপনাদেরকে এই সোনালী লাইফটার পরেই দেখানো শুরু করব। যেই কারণে আমি একটা স্টকের মাধ্যমে আপনাদেরকে লং টার্ম ফোকাসটা কিভাবে করতে হয়, কিভাবে ট্রেন্ডি মার্কেটে 1 বছরের প্ল্যান করতে হয়, সেটা বোঝানোর চেষ্টা করলাম। এর বাইরে আর কোনো কিছুই না। এই শেয়ার আপনি কিনলেও আমার কোনো ইস্যু নাই, আপনি না কিনলেও আমার কোনো ইস্যু নাই, কারণ সেক্টর যদি প্লে করে, সোনালী লাইফের পাশাপাশি মেঘনা লাইফ বলেন, প্রগতি লাইফ বলেন, টিলিল বলেন, পদ্মা লাইফ বলেন, মোরলেস কম আর বেশি সবই প্লে করে, এটা আপনারা জানেন। সো এখানে ক্রেডিট নেওয়ারও কিছু নাই, এখানে সিলেক্ট করে দেওয়ারও কিছু নাই। আসেন আমি আপনাদেরকে যেটা দেখাবো মূলত, সেটা হচ্ছে আমি আজ থেকে 4 মাস আগের একটা ভিডিও আপনাদেরকে দেখাবো, কারণ এই ভিডিওটাতে আমি আপনাদেরকে বটমে থাকা শেয়ারের কিছু অ্যানালাইসিস দিয়েছিলাম, AIL, ওয়াইম্যাক্স, ইন্ট্রাকো, KTL, ডেল্টা লাইফ এক্সেট্রা। হ্যাঁ, সো ওইগুলো অ্যানালাইসিস কতটুকু ফলো করছে বা কিভাবে মুভ করছে পরবর্তীতে, সেইটা আমরা বোঝার চেষ্টা করব। আমরা বিডি থাইতে যে অ্যানালাইসিসটা দেখছিলাম, সেই অ্যানালাইসিসে আমাদের পয়েন্ট অফ ভিউটা এরকম ছিল যে বিডি থাই পুট এই লাল দাগটাতে, অর্থাৎ 5 লেখা বি লেখা এই যে হরাইজেন্টাল লাল দাগ, এটাতে বাধাপ্রাপ্ত হবে, আমরা এখানে কিনবো না। এটা ব্রেকআউট করে যখন রিটেস্ট করবে 13 টাকার আশেপাশে, তখন এই শেয়ারটা পরবর্তীতে এখান থেকে একটা র্যালি দিতে পারে, যেটা অন্তত পক্ষে এই টপ পর্যন্ত দেখানো আছে। আমরা যদি আজকের দিনে বিডি থাইয়ের চার্টটাতে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এইখানে যাওয়ার পর, যেখানে আমরা ভাবছিলাম যেখানে বাধাপ্রাপ্ত হবে, এইখানে বাধাপ্রাপ্ত হয়ে স্টকটা 2 মাস এইখানে সময় ক্ষেপণ করছে। অর্থাৎ এটা অ্যাকচুয়ালি সেল পয়েন্ট ছিল। সেকেন্ড ফোকাস পয়েন্ট ছিল ব্রেকআউট করবে, রিটেস্ট করলে এন্ট্রি, এরপরে এই টপ পর্যন্ত অন্তত তার টার্গেট। এটা ব্রেকআউট করার পরে রিটেস্ট করেছে 13 টাকার আশেপাশে, যেটা ওইখানে ড্র করা ছিল কাল্পনিকভাবে 13 টাকা 40 পয়সা থেকে শেয়ারটি মুভ করে
22 টাকা 60 পয়সায় চলে গেছে। এটা কারেকশন শেষ হয়েছে কিনা গত সপ্তাহে আমি অলরেডি বলছি, সো এটা আমি রিপিট করতেছি না। এটা গন্তব্য 12 বাকি আছে, বাট এখানে একটু টাইম কারেকশন হবে। বাট বিষয়টা হচ্ছে 3-4 মাসের পয়েন্ট অফ ভিউ থেকে জিনিসটা কাজ করছে কিনা, আমি এইটা আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি যে সমস্যা কি বটমের শেয়ারে, না আমরা বটমের শেয়ার নিয়ে প্ল্যান করি 15 দিনের, সমস্যাটা এখানে। আমি এই পয়েন্টটা আপনাদেরকে শুধু আজকের ভিডিওতে স্পেসিফিক করার চেষ্টা করতেছি। রানার ওটা ছিল 40 টাকার ঘরে, পরবর্তীতে এইখানে টার্গেট দেখানো ছিল যে এই 45-46 লেভেলে গিয়ে বাধাপ্রাপ্ত হবে, এটা একটা প্রফিট টেকিং জোন, সময় নিবে। এরপর আচ্ছা রানার ওটার চার্টে যাই, এত কিছু বলার দরকার নাই, আসেন। এই ছিল সেই লেভেলটা 40 টাকা, আর এইটা ছিল আমার দেখানো সেই রেজিস্ট্যান্স জোন, যেই জোনটাতে আমি লাল করে রেখেছিলাম যে এইখানে গেলে সেল করতে হবে এবং এখানে সময় নিবে। পরবর্তীতে ব্রেকআউট করলে আবার এই যে লেভেলটা 52+ এরকম একটা জোন দেখানো ছিল 40-এ থাকতে। সো এরকম জায়গায় যাওয়ার পরে আসলেও সে সময় নিয়েছে, তারপর আপ ডাউন করেছে, তারপরে এখনও প্যাটার্ন তৈরি করতেছে। 49 আমার গ্রুপে টার্গেট দেওয়া ছিল এই জন্য আছে, বাট এটা আরও এক্সটেন্ড হবে, ভবিষ্যতে আরও উপরের দিকে উঠাবো, সেটা পরের ব্যাপার। ধরেন কি জিনিসটা কেমনভাবে কাজ করে, আমি প্যাটার্ন কেন ফলো করি, জিকটাকে বললাম প্যাটার্ন আমি ফলো করি। ধরেন এখানে ফ্ল্যাট মুভ করতেছে, এই ক্যান্ডেল দেখে আপনি যদি ভলিউম পান বুঝতেছেন যে এখান থেকে বাই জেনারেট হচ্ছে, এগ্রি। বাট আমি অ্যাকচুয়ালি বাইটা করবো কোথায়, আমি অ্যাকচুয়ালি স্টপ লসটা ডিফাইন করবো কোথায়, কোথায় বাই করলে আমার সময়টা তুলনামূলক কম লাগতে পারে, এখানে না এখানে না এখানে, এটা বোঝার জন্য আমি এই প্যাটার্ন ফরমেশনগুলো একটু খেয়াল করার চেষ্টা করি। কারণ প্যাটার্নগুলোতে ধরেন এই ক্যান্ডেলে যদি বাই করি তাহলে এখানে আমার সময়টা একটু কম লাগলো, আমি সময় কম লাগারও পক্ষপাতী না, সময় বেশি লাগুক, প্রফিটটা বেশি হোক, ওভার দ্য ইয়ার 50% প্রফিট হোক। সমস্যা হচ্ছে 7 দিন 15 দিনেই 10% প্রফিট আমাকে করতেই হবে, 20% প্রফিট আমাকে করতেই হবে। এটা করতে গিয়ে দিন শেষে বছর শেষে কিছু থাকে না আসলে। আসেন আমি একটা দুইটা দেখাবো না, আমি ইন প্যারালাল আপনাদের দেখাইতে থাকবো। ওয়াই ম্যাক্স 14 টাকায় থাকাকালীন সময় দেখানো হয়েছে 17+, এই যে ফোল লেখা জায়গাটাতে গিয়ে এখানে একটা প্রফিট টেক হবে, এইটা ছিল তার রেজিস্ট্যান্স। পরবর্তী ডিরেকশনও দেওয়া ছিল, আমি ওইটাতে পরে আসতেছি। আমি আপনাদের একটু ওয়াই ম্যাক্স 14 থেকে 17-তে এই 3 মাসে গেছে কিনা। 14 থেকে ওয়াই ম্যাক্স এই সেই লাল জোন, আমি দাগি টেনে দেই, এগুলো সব উঠিয়ে দেই আজকে, একটু মিলিয়ে দেখেন এক্স্যাক্ট জায়গাটাতে গিয়েছে, সময় নিচ্ছে। এইটা আমি আপনাদেরকে এখন আবার দেখা রাখি, এটা ডাবলও হবে, এটা ডাবলও হবে। বাট সমস্যাটা কোথায় জানেন, সমস্যাটা হচ্ছে প্রথমত আপনি অ্যাকুমুলেশন জোন এন্ট্রি করেন নাই, এটা ছিল অ্যাকুমুলেশন জোন, যেটা আমি দেখাইছি অ্যাকুমুলেশন জোন ব্রেকআউট কবে হইলো, ঠিক ওই দিনই দেখাইছি যে এখন এটা আসলে নজরে রাখার জায়গা, কারণ এই যে অ্যাকুমুলেশন জোনটা ব্রেক করলো। সো ব্রেক করার পর এই শেয়ারটা কত দূর পর্যন্ত যাবে এটা আপনি জানেন না, আমিও জানি না। টার্গেটগুলো বের করার নিয়ম আছে, টার্গেটগুলো বের করা যায়, কিন্তু টার্গেটের সাথে না সময়টা বের করা যায় না, যে এটা কি 7 দিনেই হবে না এটা হইতে 3 মাস সময় লাগবে। বাট ওভার দ্য ইয়ার জিনিসগুলো কিন্তু ঠিকই ঘটে, আর যদি না ঘটে তাহলে কিন্তু আপনার সেফটির জন্য আপনার স্টপ লস আছে। এখন প্রবলেম হচ্ছে আপনি এখন কি করবেন বুঝতেছেন না, এর কারণ এখানে দুইটা ঘটনা আছে। একটা হচ্ছে এইখানে যেহেতু সময় নিচ্ছে, সে আর একটু ডিপ কারেকশন দিয়ে তারপরে উঠতে পারে, তারপরে রিটেস্ট দিয়ে তারপরে এইভাবেই তো ওঠার নিয়ম, এভাবেই ওঠা উচিত। কিন্তু প্রবলেম হচ্ছে আপনি এটা মনে করে বসে আছেন, দেখা গেল আগামী সপ্তাহে হঠাৎ করে এইভাবে উঠে এইভাবে চলে গেল, যেতেই পারে। কিন্তু স্টকের অ্যানালাইসিসে কোনো ভুল নাই, কারণ সে তো তার গন্তব্যে ঠিকই যাবে। আর এই জিনিসটা এখন আবার ধরেন আপনি যদি কালকে কিনেন 16 টাকায় তাহলে কিন্তু হবে না, কারণ এই শেয়ারটা এখন এইটা হচ্ছে তার প্রপার সাপোর্ট জোন, এই পর্যন্ত আপ ডাউন করতেই পারে। এইটা যেমন তার অ্যাকুমুলেশন জোন ছিল, এইটা তার হচ্ছে বর্তমান একটা অ্যাকুমুলেশন, এটা অ্যাকুমুলেশন জোন না, এইটা আসলে বেসিক্যালি এখন একটা ডিস্ট্রিবিউশন জোন। এই ডিস্ট্রিবিউশন জোনে ডিস্ট্রিবিউট হওয়ার চাইতে বেশি পরিমাণ বাই যখন জেনারেট হবে তখন এটা ব্রেকআউট করে রিটেস্ট করে উপরের দিকে যাবে। সো আমার ফোকাস পয়েন্ট ওইটা না যেটা কতদূর পর্যন্ত যাবে সেটার আইডিয়া আছে। বাট বিষয়টা হচ্ছে আমরা যদি এই ধরনের শেয়ার বটমে থাকতে এই 14 টাকায় কিনে 24 টাকা পর্যন্ত যাই তাহলে কিন্তু 60-70% প্রফিট হয়, ওভার দ্য ইয়ারই হয়। এটা কিন্তু গত বছরের ভিডিও না। আসেন পরের স্টকে যাই, আপনি যদি ওইটা নিয়ে কনফিউজ থাকেন যে ওইটার বেলায় হচ্ছে না, এখানে কি আছে, এআইএল আছে। এএল আমি ওপেন করলাম না, এল 40-এর আশেপাশে গিয়ে আবার রিটেস্ট হচ্ছে, মানে ট্রেন্ড চলমান আছে। সহজ কথা হচ্ছে ট্রেন্ডটা চলমান আছে, ওর আপ ডাউনকে যখনই আপনি টাইমিং করতে যাবেন তখনই আপনি বিপদে পড়বেন। ইন্ট্রাকো 16 টাকার ঘরে এন্ট্রি জোন বক্স ড্র করে আপনাদেরকে দেখানো ছিল। প্রথম টার্গেট দেওয়া ছিল 20-50, দ্বিতীয় টার্গেট দেওয়া ছিল 23, উপরেও টার্গেট আছে, আমি উপরের দিকে আর যাচ্ছি না। একটু ইন্ট্রাকোতে আমরা যাই, ওই সময় থেকে একটু দেখি। ইন্ট্রাকোটা 20-50-এ গিয়ে কি সেল আসলে আসলো? 20-50-এর পরে একটা ক্যান্ডেলও আর 20-50-এর উপরে ক্লোজিং দিতে পারে নাই, খেয়াল করেন, পিন রেড, একটাও ক্লোজিং নাই। 20-50-এ একটা টার্গেট জোন চলে গিয়েছে, এরপরেরটা কত, এরপর টার্গেট জোন ছিল 23, ফার্স্ট টাইম হিট করছে, প্রফিট টেক হয়েছে, কারেকশন, সেকেন্ড টাইম
আবারও সে টাচ করে এখন এটা কারেকশন হবে না উপরের দিকে যাবে, ইন্টার করে একটা পজিটিভ নিউজও আসছে যে এত মাস পরে প্রোডাকশন চালু হচ্ছে। বাট এনিওয়ে আমি নিউজ ট্রেড করি না, আমি নিউজ ট্রেড করলে তো আমি এখানে দেখাতাম না। আমি তো 19 টাকা থেকে 23 টাকা পর্যন্ত যখন চলে গিয়েছি তখন ওই 19 টাকার ট্রেডটাই আমার 28 টাকা পর্যন্ত চলে যাবে। প্রবলেম হচ্ছে আপনি তো 19 টাকায় কিনেন নাই বা কিনলেও হোল্ড করেন নাই। এখন যদি কিনেন এইটুকু যদি নিচে নামে আপনি তখন স্টপ লসের চিন্তা করবেন বা আপনি মনে করবেন লসে পড়ে গেছি, ভুল মেসেজ দিছে, অ্যানালাইসিস ভুল হয়েছে, ট্র্যাপড হয়ে গেছি। আলটিমেটলি স্টক তো 28 টাকায় যাবে। কারণ কি এখন একটা পজিটিভ নিউজ আসছে, এখন হয়তো ওই নিউজ একটু বাড়বে, এরপরে নিউজে বাড়ছে, পাবলিক ঢুকছে, এই কারণে আবার একটু কমবে। আলটিমেটলি ও ওর মতো করে মুভ করতে করতে টার্গেটের দিকে যাবে। সো 2টা টার্গেট দেওয়া ছিল, 2টা টার্গেট কিন্তু আলটিমেটলি মিট করে ফেলেছে। ইন্ট্রাগোর পরে ছিল কেটিএল এর অ্যানালাইসিস, 9 টাকার ঘরে থাকতে আপনাদেরকে দেখানো হয়েছে। সো এই কেটিএল সেম অ্যানালাইসিসটাই আমি আলাদাভাবেই শেয়ার করছিলাম আপনাদেরকে, যেটা শেয়ার করছি জাস্ট আগে আর পরে। আপনাদেরকে এই শেয়ারটা দেখানো হয়েছে এই কারণটাতে, এই জায়গাটাতে এরকম একটা জোন কোথাও জানি ড্র করা হয়েছিল, এটা মনে হয় আমার এক্স্যাক্ট মনে নাই, এরকমই তো না, হ্যাঁ এইরকমই, এই জোনে যখন আসে এইরকম জোনে আপনাদের দেখানো হয়েছে এবং প্রাইসটা ছিল 9 টাকা 70 পয়সা। ওকে ফাইন, 9 টাকা 70 পয়সায় যদি আমরা একটু দাগ দেই, 9 টাকা 70 পয়সা কোথায় ছিল, 9 টাকা 70 পয়সা ছিল এই রেটটা। এখন আমি আপনাদেরকে যখন 9 টাকা 70 পয়সায় দেখাইছি এরপর থেকে এই শেয়ারটার কতবার 9 টাকা 70 পয়সার নিচে গেছে, বা এই শেয়ারটা আলটিমেটলি তারপর থেকে যদি আপনি খেয়াল করেন তারপর থেকে কি আসলে ট্রেন্ড শুরু হয়েছে নাকি হয় নাই। এখন আপনি যদি বলেন ভাই দিছিলেন বা দেখাইছিলেন হচ্ছে আজ থেকে 4 মাস আগে, ডেট ধরে যদি বলি তাহলে হচ্ছে আপনার 25শে মার্চ, আর আজকে আপনি এসে আগস্ট মাসে ওটার কথা বলতেছেন, জুন জুলাই আগস্ট 3 মাস পার হয়ে গেছে। ভাইয়া এইখান থেকে এই পর্যন্ত তো 3 মাসে চলে আসছে 3টা সুইং তৈরি করে, এবং আমি এই ভিডিওতেই আপনাদেরকে দেখাইছি এই শেয়ারটার টার্গেট 14+। আমি আজকেও দেখাচ্ছি এই শেয়ারটার টার্গেট সেই 14তেই আছে। বাট দ্য থিং ইজ আমি স্ক্রিনশট রাখি নাই তাই দেখাচ্ছি না। এমনও কিছু মানুষ আছেন যারা আসলে 9 টাকার ঘরে কিনেছেন, এবং এমন একটা পোর্টফোলিও দেখে আমার খুবই ভালো লাগছে, যিনি আসলে এই শেয়ারটা 3 লাখ কোয়ান্টিটিতে কিনছেন, এখনও পর্যন্ত হোল্ড করতেছেন এবং কমিটমেন্ট দিয়েছেন যে 14+-এ যাবে তারপরে উনি সেল দিবে, আর যদি স্টপ লস হয় সেটা তো ডেফিনেটলি ডিফারেন্ট ডিসকাশন। বাট ওই যে মার্কেটের নয়েজ বা অন্যজন কি বলছে বা আমি নতুন করে কোন স্টকটা নিয়ে আলোচনা করছি ওইটা দেখে এইটার প্রেম থেকে বেরিয়ে গিয়ে এটাকে স্যাকা দিয়ে নতুন নতুন রিলেশনে সে যাবে না। সো এনিওয়ে মূল বক্তব্য হচ্ছে কি ছিল আপনারা অলরেডি বুঝতে পারছেন। সো আমার মনে হয় না নতুন করে এখানে বক্তব্য অ্যাড করার কোনো প্রয়োজন আছে। আচ্ছা, এই 67-68তে ব্রেকআউটের সময় 72 টাকায় আপনাদেরকে ডেল্টা লাইফটা ওই সময় দেখিয়েছিলাম এবং টার্গেট ছিল 84 টাকা, 84+ বলা ছিল, একটা জোন দেখানো ছিল গ্রিন কালারে ড্র করে। এই জোনটা এখন না লাল হয়ে আছে, তখন এই জোনটা একটু সবুজ হয়েছিল, না লালই ছিল, সরি এটা লালই ছিল, আমি ভুল করতেছি। এই দেখেন এই জোনটা 84 যেইখানে বসানো ছিল ওই 84 সেইখানেই বসানো আছে, সময় তার থেকে 2 মাস বেশি লেগেছে। এবং এই যে বক্সের যে জোন তার থেকে বাইরে কি প্রাইস খুব বেশি গেছে? আমি 86 পর্যন্ত টার্গেট দিয়েছিলাম, 84 পর্যন্ত টার্গেট দিয়েছিলাম, এটা 87 পয়েন্ট সামথিং পর্যন্ত গিয়েছিল। ফ্যাক্ট ওইটা না, ফ্যাক্ট হচ্ছে এই 72 টাকা থেকে যে 86 টাকায় গেল, তাহলে 72 টাকা থেকে 86 টাকায় যাইতে তো 20% প্লাস প্রফিট হয়ে গেছে। এবং এই শেয়ারটাতে স্পেসিফিক করে বলা হয়েছে এইটাতে কখনোই স্টপ লস লাগবে না, এটা একটা ডিসেন্ট ফান্ডামেন্টাল শেয়ার। 70 টাকার আশেপাশে এই শেয়ারে কোনো স্টপ লস লাগার কোনো প্রয়োজনীয়তা নাই। কারেকশন দেখায় দেখো বলা হয়েছে যে এবিসি করে কারেকশন কমপ্লিট, এবিসি করে কারেকশন কমপ্লিট, এবার শুধু এখান থেকে ওঠা বাকি। আলটিমেটলি টার্গেটগুলো কিন্তু দিচ্ছে। আমি ভিডিওটা কেন দেখালাম দেখেন, এখানে কিন্তু আমি কোনো স্টক দেই নাই, এই ভিডিওতে আমি কোনো স্টক দেই নাই, আমি শুধু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি আপনার দৃষ্টিভঙ্গিটা কোথায় আর মার্কেট কোথায়। এই সামঞ্জস্যের যে গ্যাপ, এই গ্যাপটাকে যদি আপনি ফুলফিল করতে না পারেন তাহলে আলটিমেটলি অ্যানালাইসিস কি হচ্ছে দেখেন। আমার সবচেয়ে খারাপ লাগে কি, একই জিনিস দেখানোর পরেও পরের সপ্তাহে ওই স্টক সম্পর্কে নতুন করে এখন কিভাবে চিন্তা করবো আবার আমরা জিজ্ঞেস করি। তার মানেটা কি? তার মানে ওই স্টকের স্টপ লসও হয় নাই, টার্গেটও হয় নাই। তার মানে হচ্ছে আমাদের সাইকোলজিটা ফিক্স করতে পারতেছি না। আমরা যে একটা লং টার্ম ভিউতে ফোকাস করব যে আমি 6 মাসের জন্য কি দেখতে পাচ্ছি, কিভাবে আমার পরিকল্পনা হওয়া উচিত, এর মাঝখানে তো উত্থান পতন থাকবেই। শর্ট টার্ম ট্রেডে যে সমস্যাটা হয়, শর্ট টার্ম ট্রেড আমি করি না তা কিন্তু না, শর্ট টার্ম ট্রেড আমি ডেফিনেটলি করি, বাট শর্ট টার্ম ট্রেডে ছোটো ছোটো সুইংয়ের উপর শর্ট টার্ম হওয়ার কারণে ওখানে স্টপ লসটা মাঝে মাঝে হয়ে যায়। কিন্তু আপনি যদি ফোকাস ঠিক রেখে একটা ট্রেন্ড সিলেকশন করতে পারেন এবং ওই ট্রেন্ডের সাথে যদি আপনি 6 মাস 1 বছর সময় দেন, আপনার ক্যাপিটাল এমনিতেই 60-70% বাড়বে। এখানে স্টপ লসের কোনো কিছু নাই। স্টপ লস একটা জায়গায় কাজ করবে, সেটা হচ্ছে আপনি যে এন্ট্রিটা করছেন, ধরেন আপনি এখানে এন্ট্রি করছেন,
এই যে এই ক্যান্ডেলে আপনি এন্ট্রি করছেন, অ্যাকচুয়ালি এই ক্যান্ডেলেই দেখানো ছিল, এই দেখেন লাল, তারপরে উঠে এই যে সবুজটা। সো এই যে লাল, এই যে ওঠে এই যে সবুজটা। আমি আপনাকে একটা জিনিস বোঝাই, এই ক্যান্ডেলে যে আপনি এন্ট্রিটা আমি আপনাকে দেখালাম, কোনো দিনও কি এই ক্যান্ডেলের নিচে আর কখনো নামছে? এরপর থেকে তো সুইং তৈরি করে করে সে উপরের দিকেই গেছে। সো এই যে দেখালাম, এই লাল ক্যান্ডেলের নিচে রাখতে হয় হচ্ছে স্টপ লস। কারণ আমার এই অ্যানালাইসিসটা তো ভুলও হইতে পারে, আমার কিন্তু নিজেরও, আমি আপনার এক্সনেস থেকে যেটা দেখছি বা অন্যান্য প্ল্যাটফর্মে মাঝে মাঝে ডাটা অ্যানালাইসিস করার সুযোগ যেখানে থাকে, ওখানে আমি দেখছি মোটামুটি 30% টাইমে আমার অ্যানালাইসিস ভুল হয়। মানে কি, আমার টার্গেট হিট করে না তা কিন্তু না, আমার টার্গেট 90% টাইমে হিট করে, বাট আমার 30% টাইমে অ্যানালাইসিস ভুল হয়, কারণ হচ্ছে আমার স্টপ লস হিট করে। অনেক সময় দেখা যায় যে স্টপ লস হিট করে আবার উঠে গেছে। আমি তো ফিক্স করতে পারবো না, আমি তো ইউনিভার্সাল কেউ না যে আমি যেভাবেই বলবো ওইভাবেই হবে। দ্যাটস ওয়াই আমার স্টপ লস হিট করবে। বাট এই যে 30% টাইমে আমি ভুল হব, ওই ভুলটাকে প্রোটেক্ট করার জন্যই আমার আসলে স্টপ লসটা সেট করা। আদারওয়াইজ লং টার্মে ট্রেড করলে স্টপ লসের কোনো প্রয়োজনই নাই আসলে, যদি আপনি ট্রেন্ডের সাথে ট্রেড করতে পারেন। সো আজকের ভিডিওর অবজেক্টিভ ছিল এটাই, আপনাকে বোঝানো যে বটমের স্টকেও কোনো সমস্যা নাই। আমি রিসেন্টলি প্রচুর ট্রেন্ডি স্টক দেখাচ্ছিলাম, দেখে অনেকের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়ে গিয়েছে যে উনি হয়তো বা শুধু জেড বা শুধু বি ক্যাটাগরি বা শুধু ফান্ডামেন্টাল, পরে দেখলেন ফান্ডামেন্টাল নিয়েও কথা বলতেছি, ফান্ডামেন্টাল অ্যানালাইসিসও দিচ্ছি। সো বটম মনে হয় দেই না, বটম আমার দেয়া আছে, দেখানো আছে, বোঝানো আছে। প্রবলেম হচ্ছে আপনার সাইকোলজি হচ্ছে ট্রেন্ডি, কিন্তু আপনি যান বটমে টিকতে পারেন না। আপনার সাইকোলজি হচ্ছে আপনি কিনতে চান বটমে, কিন্তু আপনার পেশেন্ট নাই, আপনি ধৈর্য ধরতে পারেন না। বটমে কিনে আপনি 7 দিনের মধ্যে হল্ট চান, কোনোটাই তো কোনোটার সাথে ম্যাচ করে না। আইদার ট্রেন্ডিতে চলে যান এবং হল্ট চান, অথবা বটমে চলে যান এবং সময় দিন। এই পয়েন্টে নিজেকে ফিক্স করুন, মার্কেট আপনাকে ভালো রিটার্ন দেবে। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।